আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের কোরআন শিক্ষার চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখব, তা হলো মাখরাজ। কোরআনে কারীম শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাখরাজ। আপনি যদি মাখরাজকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং মাখরাজকে ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনার কোরআন কারীম শেখা এবং শুদ্ধ উচ্চারণ করা অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য। এবং এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন প্রতিটা হরফকে তার মাখরাজ থেকে উচ্চারণ করবেন এবং সঠিকভাবে মাখরাজটা ধরতে পারবেন, তখন আপনার জন্য কোরআন কারীম শেখা খুবই সহজ হয়ে যাবে। তো চলুন, মাখরাজ কাকে বলে সেটা একটু জেনে নিই। মাখরাজ বলা হয় হরফ উচ্চারণ হওয়ার স্থানকে, অর্থাৎ আমরা এই যে 29টি হরফ, 29টি হরফ, এক একটি হরফ এক এক জায়গা থেকে উচ্চারণ হয়। সবগুলো হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয় না, হরফের উচ্চারণের আলাদা আলাদা স্থান রয়েছে, তো ওই স্থানটাকে মাখরাজ বলা হয়। তো আরবি হরফ 29টি, তবে মাখরাজ 17 ভাগে ভাগ করা হয়েছে। তো চলুন আমরা শুরু করি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে, অর্থাৎ কণ্ঠনালীর যে শুরু অংশ আছে, সেই শুরু অংশ হতে দুইটি হরফ উচ্চারণ হয়, হামজা, হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে, আইন, হা, আইন, হা। 3 নম্বর মাখরাজ, হলকের অর্থাৎ কণ্ঠনালীর শেষ হতে, গাইন, খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা অফ, অফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ে থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো, কাফ, কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের বাড়ির সঙ্গে লাগিয়ে লাম, লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র, র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারণ হবে এখানে, ত, দাল, তা, ত, দাল, তা। তারপরে 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারণ হবে, সদ, সিন, ঝা, সদ, সিন, ঝা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে উচ্চারণ হবে, ল, লাল, থা। অর্থাৎ এই যে এখানে যেভাবে বলা আছে, আপনি যখন ওইখানে জিহ্বাটা লাগাবেন, তখন দেখবেন যে হরফগুলোর উচ্চারণ সুন্দর হচ্ছে এবং সহি হচ্ছে। আরেকবার আমি উচ্চারণ করছি। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ল, লাল, থা। 14 নম্বর মাখরাজ, নিচে ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা, ফা। 15 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ল, লাল, থা। 16 নম্বর মাখরাজ, নিচে ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 15 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা, ফা।
পনেরো নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম। ওয়াও দুই ঠোঁট গোল করে ওয়াও, দুই ঠোঁটের ভিজা অংশ হতে বা, দুই ঠোঁটের শুকনা অংশ হতে মিম। এই তিনটি হরফ এখান থেকে উচ্চারণ হবে। ১৬ নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হতে মাদ উচ্চারিত হয়। মাদের বিষয়টা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ বিস্তারিত পড়ব। আপাতত জেনে রাখি যে মাদ অর্থ টেনে পড়া, অর্থাৎ লম্বা করে পড়া। বা, বু, বি। ১৭ নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। গুন্নার বিষয়টাও ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বিস্তারিত জানব। গুন্না কিভাবে করতে হয়? আন্না, আম্মা। এখানে এই যে ১৭টি মাখরাজ আছে, এই ১৭টি মাখরাজ শুধু মুখস্থ করলে হবে না, বরং উচ্চারণ কিভাবে হচ্ছে, উচ্চারণগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কুরআনে কারীমকে শেখা সহজ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।